আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তোমাদের প্রীতি আপু, 10 মিনিট স্কুলে বায়োলজি শিক্ষক। আজকে বায়োলজির আরেকটা নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা শিখব প্রতিসাম্য, খণ্ডকায়ন, অঞ্চলায়ন এবং উপাঙ্গ। আর সাথে এই টপিকগুলোর সিকিউ কেমন আসতে পারে তাও কিন্তু শিখে নিব। চলো তাহলে শুরু করে দেই। প্রথমে আসি প্রতিসাম্য। প্রতিসাম্য ব্যাপারটা কি? প্রতিসাম্য হচ্ছে আমরা প্রাণীগুলোকে যদি মধ্যরেখীয় তল মানে মাঝখান বরাবর ভাগ করে ফেলবো, ভাগ করার পর যে খণ্ডগুলো পাবো সেই খণ্ডগুলো যদি সদৃশ বা সমান হয়। সদৃশ মানে বোঝায় একদম 100% সমান না, হতে পারে 90% বা 95%, কিছুটা একটু চেঞ্জ থাকতে পারে, বাট সমান দেখতে আপাত দৃষ্টিতে সমান মনে হচ্ছে, সেটাই হচ্ছে সদৃশ। ঠিক আছে, আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায় প্রতিসাম্য। মানে এই যে সদৃশ বা সমান অংশ পাচ্ছি, এই বৈশিষ্ট্যটাকে বোঝাচ্ছে কি? প্রতিসাম্য। আর এই বৈশিষ্ট্য যে প্রাণীগুলো প্রকাশ করছে তাদেরকে আমরা কি বলি? প্রতিসম প্রাণী। আর ইংলিশে বলা হয় সিমেট্রিক্যাল অ্যানিমেল। ঠিক আছে, যারা এই কাজটা করবে না, ধরো আমি একটা প্রাণীকে মাঝ বরাবর ভাগ করলাম, একটা অংশ হচ্ছে এইটুকু, আরেকটা অংশ হচ্ছে এত বড়। সো এই দুইটা অংশ কি মিল আছে? সমান বা সদৃশ না। এই প্রাণীগুলোকে বলা হবে কি? অপ্রতিসম। অপ্রতিসম প্রাণী। এখন তোমরা আমাকে বলো তো অপ্রতিসম প্রাণী এমন কি কি আছে? এরপর আসি প্রতিসম প্রাণীগুলো কি কি টাইপের হতে পারে। কয়েকটা টাইপ হতে পারে। এই জায়গা থেকে তোমাদের এমসিকিউ তো আসেই, প্লাস সিকিউ প্রশ্ন কিন্তু এই জায়গাটা থেকে আসে। অনেক ইম্পর্টেন্ট, ফার্স্ট চ্যাপ্টারের অনেক ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রতিসাম্য। সো আসি আমরা দেখি, বুঝতে হবে কিন্তু। গোলীয় প্রতিসাম্য। গোলীয় কথাটার সাথে সাথে আমি বুঝতে পারছি এখানে গোল গোল একটা ব্যাপার আছে, ঠিক না? গোল গোল একটা ব্যাপার আছে। দেখো একটা গোল এঁকে ফেললাম, ধরো একটা গোলকই এঁকে ফেললাম। এখন বললো একটি গোলককে যেভাবে কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রান্ত যে কোনো তল বরাবর সদৃশ বা সমান অংশে ভাগ করা যায়, সেভাবে মানে গোলকটাকে যেভাবে আমি ভাগ করতে পারি কেন্দ্রের মধ্য দিয়ে। এই গোলকের কেন্দ্র কোনটা? এটা হচ্ছে গোলকের কেন্দ্র। এই গোলকের কেন্দ্রর মধ্য দিয়ে যেভাবে আমি ভাগ করি, সেইভাবে যদি একটা প্রাণীরও কেন্দ্র দিয়ে ভাগ করতে পারি, তখন আমরা কতগুলো সদৃশ পাবো? আমরা তখন যতগুলো সদৃশ অংশ পাবো, এই বৈশিষ্ট্যটাকে তখন বলা হবে কি? গোলীয় প্রতিসাম্য। সো কিভাবে আসলে ভাগ করব কেন্দ্রের মধ্য দিয়ে? এই যে দেখো, একটা ভাগ করলাম, কেন্দ্রটাকে কিন্তু ভেদ করে যাবে। আরেকটা ভাগ করলাম, আরেকটা ভাগ করলাম, আরেকটা ভাগ করলাম। ঠিক আছে, কেন্দ্রটা কিন্তু এখানে আছেই। এই যে ইয়েলো কালার দিয়ে আমি কেন্দ্রটা বুঝিয়েছি, দেখো কেন্দ্রটা কিন্তু মাঝে আছে। এখন কেন্দ্রটাকে মাঝে রেখে এরকম যতগুলো ভাগ করব, সবগুলো ভাগ হবে সমান বা সদৃশ। এই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে কি? গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্য। এখন এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট সবগুলো এক্সাম্পল। দেখো এখানে বললো ভলভক্স, বাকিটা পড়বা, ভলভক্স দেখলে তুমি চিনে যাবা। ঠিক আছে, সো এক্সাম্পলগুলো আমাদের পড়তে হবে, এটাও পড়তে হবে। ফটোসিনথেটিক প্রোটিস্ট। এখন আসি পরেরটা, গোলীয় প্রতিসাম্য। আচ্ছা, গোলীয় প্রতিসাম্যর আরও কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে রেডিওলারিয়া আছে, এই এক্সাম্পলটা আমরা একবার পড়ে নিব। তারপর হচ্ছে হেলিওজোয়া আছে। সবগুলো এক্সাম্পলই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এরা সবাই হচ্ছে কি? প্রোটিস্টান জাতীয় প্রাণী বা জীব। আমরা দেখেছিলাম যখন জীবের ক্লাসিফিকেশন পড়েছি, তখন দেখেছিলাম প্রোটিস্টান টাইপের একটা ক্লাসিফিকেশন ছিল বা একটা টাইপ ছিল। সেই টাইপগুলো আসলে কি প্রদর্শন করে? গোলীয় প্রতিসাম্য প্রদর্শন করে। এই যে দেখো ভলভক্সের নাম বললাম না, এই যে ভলভক্স, গোল্লা গোল্লা। গোলকটা যেমন হয় গোলকের মতোই গোল, দেখো গোলকের মতোই গোল গোল। তাই হচ্ছে আমরা গোলকের মতো চিন্তা করে এখানে একটা কেন্দ্র আছে, তারপরে এইভাবে এভাবে এভাবে এখানে কেন্দ্রটা এভাবে এভাবে ভাগ করতে পারছি, এই জন্য এটাকে বলা হচ্ছে গোলীয় প্রতিসাম্য। এরপর আসি, এখন কি আসলো? এখন আসলো হচ্ছে অরীয়। দেখো আগে ছিল গোলীয়, এখন হচ্ছে অরীয় বা রেডিক্যাল সিমেট্রি। এখানে কি হচ্ছে? কোনো প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ 2 এর বেশি
সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায় তখন সেটাকে আমরা কি বলি? প্রতিসাম্য। এই প্রতিসাম্যকে অরীয় প্রতিসাম্য বলি। এখন তোমাদের কনফিউশন হবে, কেন্দ্রীয় অক্ষ বরাবর কিছুক্ষণ আগেও বললাম, এখনো আবার বলছি, দুটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? চলো আগের ডেফিনেশনটা একটু আবার দেখি। দেখো এখানে কি বললো, কেন্দ্রের মধ্য দিয়ে, কথাটা একটু শুনো, কেন্দ্রের মধ্য দিয়ে। আমি এটা কেন্দ্রের মাঝখান দিয়ে যাচ্ছি, যতবার যাচ্ছি কেন্দ্রের মাঝখান দিয়ে যাচ্ছি, এবং আমার প্রাণীটা গোল হওয়া লাগছে, রাইট? গোল হওয়া লাগছে, এই জন্য এটা হচ্ছে কি গোলীয় প্রতিসাম্য বা স্ফেরিক্যাল সিমেট্রি। গোল হচ্ছে অর্থাৎ গোলকের মতো, আর কেন্দ্রের মধ্য দিয়ে যাচ্ছে। এখন দেখো অরীয়টা কেমন? অরীয়তে কি বলেছে? অরীয়তে বলেছে কেন্দ্রীয় লম্ব অক্ষ। লম্ব অক্ষ বলতে আমরা এই জিনিসটাকে বুঝি, লম্বের মতো, লম্বের মতো, ঠিক আছে? লম্বের মতো যখন হবে সেটাকে আমরা বলবো লম্ব অক্ষ, ঠিক আছে? সো এই দেখো এখানে বললো কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর যখন কাটবো তারপর হচ্ছে সদৃশ এবং বা সমান অংশ পাবো। দুইয়ের বেশি, শুধুমাত্র দুটা পাবো না, দুইয়ের চেয়ে বেশি পাবো। এই দুইয়ের বেশিটাও কিন্তু ইম্পর্টেন্ট। একটু পর দেখবো আমরা দ্বি অরীয় প্রতিসাম্য, এটার সাথে অরীয় প্রতিসাম্যর পার্থক্য করার জন্য দুইয়ের বেশি ইম্পর্টেন্ট। আর গোলীয় প্রতিসাম্য আর অরীয় প্রতিসাম্যর পার্থক্য করার জন্য কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর, লম্ব অক্ষ বরাবর এই কথাটা ইম্পর্টেন্ট। তুমি যখন দুটো আলাদা করবে তখন এই শব্দগুলো একটু মাথায় রেখে তারপর আলাদা করবে। সো দেখো এখন হচ্ছে এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট। হাইড্রা, তারপর হচ্ছে জেলিফিশ, সি অ্যানিমন, বাকিগুলো পড়বা। সো এখানে দেখো যেমনই হাইড্রা, এই হাইড্রাকে আমি এটা অনেক বাঁকাভাবে আছে, এটাকে একটু সুন্দর করে দেই। এটা অনেক বাঁকাভাবে আছে, সো এটাকে একটু সুন্দর করে দেই, এই হাইড্রাটাকে একটু সুন্দর করে দেই, ঠিক আছে? দেখো হাইড্রার হচ্ছে এমন করে অনেক কোর্শিকা থাকে না, এমন করে অনেক কোর্শিকা থাকে। এখন এই হাইড্রাকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর বিভিন্নভাবে ভাগ করা যায়। ধরো এই কোর্শিকাটাকে আমি একটু সোজা করতাম, যদি এভাবে একটা ভাগ করা যাচ্ছে, এটাকে একটু সোজা করতাম, তাহলে হচ্ছে আবার এখানে একটা ভাগ করা যাচ্ছে, এরকম ভাগ করে বা এভাবে ভাগ করা যাচ্ছে। এরকম কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর আমি যতবার ভাগ করছি ততবারই, মানে কতবার ঠিক নেই, দুইয়ের বেশি যদি হয়, দুইয়ের বেশি, ধরো আমি 3 বার সমান অংশ পেয়েছি, 4 নাম্বার বার যখন করতে গেলাম তখন আর সমান অংশ পাচ্ছি না বা সদৃশ অংশ পাচ্ছি না, 2 বারের বেশি তো পেয়েছি, ঠিক না? এবং লম্ব অক্ষ বরাবর কিন্তু আমি কেটেছি। সো এই জন্য এটাকে বলা হচ্ছে অরীয় প্রতিসাম্য। এরপর আসি দ্বি অরীয় প্রতিসাম্য। এই যে বলেছিলাম অরীয় প্রতিসাম্য আর দ্বি অরীয় প্রতিসাম্যের মধ্যে যদি আমি পার্থক্য করতে চাই, সেখানে 2-এর অধিক কথাটা কিন্তু এখন 2-এ চলে আসবে। দেখো 2-এ কিভাবে আসে? কোনো প্রাণীর দেহে যখন কোনো অঙ্গের, এখানে আরেকটা পার্থক্য দেখো, একটা অঙ্গের অস্তিত্ব পেয়ে গেলাম, ওইখানে কিন্তু কোনো স্পেসিফিক্যালি আমি বলি নাই এরকম একটা অঙ্গ থাকতে পারে বা এক জোড়া অঙ্গ থাকতে পারে। এখানে বলছি একটি কিংবা এক জোড়া অঙ্গের উপস্থিতি থাকবে হওয়াতে অনুদৈর্ঘ্য বরাবর দুটি তল, শুধু দুটি তল, খুবই ইম্পর্টেন্ট। আগে ছিল কি 2-এর অধিক, এখন হচ্ছে শুধু দুটি তল পরস্পরের সাথে সমকোণ 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি অতিক্রম করতে পারে, ফলে 4টি সদৃশ অংশ আমরা পেয়ে যাব। এই অবস্থাটাকে বলছি দ্বি অরীয় প্রতিসাম্য। আগে আমি পেয়েছি 2-এর অধিক, এখন শুধুমাত্র আমি দুটি তলে পাচ্ছি, আর আমি সদৃশ অংশ পাবো কয়টি? 4টি সদৃশ অংশ পাবো, ঠিক আছে? এখানে অবশ্যই 90 ডিগ্রি হওয়া লাগবে, ঠিক আছে? তারপর আমরা একটি বা এক জোড়া অঙ্গের উপস্থিতি পাবো। চলো একটু ছবিতে দেখি। ধরো এটা একটা প্রাণী, ঠিক আছে? এটা একটা প্রাণী, যাতে আমি একটা অঙ্গের উপস্থিতি দেখাই, ঠিক আছে? অঙ্গের উপস্থিতি, ধরো এটা একটা তার অঙ্গ, এটা প্রাণীর দেহ আর এটা হচ্ছে তার একটা অঙ্গ। এটাকে এখন কিভাবে কাটলে 90 ডিগ্রি হবে বলো তো? আমি আমার হাতে স্লাইড চেঞ্জারটা দেখতে পাচ্ছ, আমি তো এখানে 3D দেখাতে পাচ্ছি না, আমার হাতেই একটু বুঝাই, তারপর ওখানে যাচ্ছি।
এখন ধরো এই যে পেন, এই পেনটা কি, এই পেনটা হচ্ছে আমার ছুরি, আমি এটা দিয়ে কাটবো। আমি এই যে স্লাইড চেঞ্জারটা দেখো আমি কিভাবে ধরেছি, এই স্লাইড চেঞ্জারটাকে প্রথমে এভাবে কেটেছি, দেখো এইভাবে, আমি এই পাশে দেখাচ্ছি একবার, এভাবে কেটেছি, এভাবে কেটেছি, ঠিক আছে। এরপর আমি হাতের পজিশনটাকে চেঞ্জ করে কিভাবে কাটবো দেখো, এইভাবে কাটবো, ঠিক আছে। একবার হচ্ছে এভাবে কাটছি, আরেকবার আমার হাতের পজিশনটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখো একবার আমি এভাবে কাটছি, আরেকবার আমি কিভাবে কাটছি, এইভাবে কাটছি। আমার হাতের পজিশন চেঞ্জটা দেখো, ঠিক আছে। মাঝখানে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে 90 ডিগ্রি, মাঝখানে কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। এই জন্য এভাবে যদি ভাগ করি আমি কিন্তু টোটাল 4টা সদৃশ অংশ পাবো। সো এখানে 90 ডিগ্রিও পাচ্ছি এবং 4টা সদৃশ অংশ পাচ্ছি, 2টা তলে আমি ভাগ করেছি, এই জন্য এটাকে বলা হচ্ছে কি দ্বি-অরীয় প্রতিসাম্য। সো এইখানে অঙ্গটার ক্ষেত্রে চিন্তা করো, আমি প্রথমে এভাবে করে কেটে ফেললাম একবার, ঠিক আছে, আরেকবার এভাবে করে কেটে ফেললাম, একবার এভাবে কেটেছি, আরেকবার এভাবে কেটেছি, ঠিক আছে, এভাবে কাটলাম। সো এখানে কি হলো 90 ডিগ্রিটা যেহেতু টু ডাইমেনশন সেজন্য আমি তোমাদেরকে 3 ডাইমেনশনটাও দেখিয়েছি। সো এইটা হচ্ছে কি হতে পারে, দ্বি-অরীয় প্রতিসাম্য। চলো পরবর্তীটাতে যাই। এই যে এই প্রাণীটা দ্বি-অরীয়, দেখো আমি যেটা এঁকেছি কিছুটা এমন না, এই যে একটা এক্সট্রা অঙ্গ বা 2টা এক্সট্রা অঙ্গ। এখন এটাকে হচ্ছে সমান কিন্তু বলিনি, বলেছি কি সদৃশ, ঠিক আছে। সো এভাবে একবার কেটেছি, এভাবে একবার কেটেছি, 90 ডিগ্রি, ঠিক আছে। তারপর আসি, আগের শব্দটা কি ছিল, দ্বি-অরীয়, এখন হচ্ছে কি পার্শ্বীয়। শব্দের মধ্যে চেঞ্জ আছে, দেখো পার্শ্ব, বাইল্যাটারাল সিমেট্রি, ঠিক আছে, বাইল্যাটারাল সিমেট্রি। এখানে কি হচ্ছে, যখন কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর শুধুমাত্র একবার ডান এবং বাম 2টা পাশে, এই যে কেন্দ্রীয় অক্ষ বরাবর আমি ভাগ করছি, এভাবে ভাগ করা তলকে বলা হচ্ছে কি স্যাজাইটাল। এই যে স্যাজাইটাল তল বলা হচ্ছে, ঠিক আছে। সো 2টি সদৃশ অংশ পাবো, শুধুমাত্র 2টি সদৃশ অংশই পাবো। কেমন হতে পারে, ধরো এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, এটা হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ডকে এঁকে ফেললাম, তোমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, তোমার বেস্ট ফ্রেন্ডের কিছু আঙুল দিলাম, টিং টিং, হ্যাঁ। এখন তোমার বেস্ট ফ্রেন্ডটাকে আমি হচ্ছে কি করব, অনেক দুষ্টামি করতেছিল, আমি 2 ভাগ করে ফেলবো, দেখো তোমার বেস্ট ফ্রেন্ডকে আমি 2 ভাগ করে ফেললাম। দেখো এখন শুধুমাত্র আমি একটাই কিন্তু ভাগ করেছি, ঠিক না, একটাই ভাগ করেছি, শুধুমাত্র একবার, ডান এবং বাম। এটা হচ্ছে তার বাম, এটা হচ্ছে তার ডান, ঠিক আছে, এটা হচ্ছে তার বাম, এটা হচ্ছে তার ডান। এইরকম যখন 2 পাশে 2টা ভাগ করব, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য হবে তখনই। শুধুমাত্র আমি 2টা পাশ পাবো বা 2টা সদৃশ অংশ পাবো। এখানে একটা হাত আছে, এখানেও একটা হাত আছে, এখানে মাথার অর্ধেক চোখ সহ আছে, এখানেও চোখ সহ মাথার অর্ধেক আছে। এখন তুমি চিন্তা করতে পারো, আমাকে বলতে পারো, আপু ওর ভেতরে তো এই পাশে যদি হার্ট থাকে ওই পাশে তো হার্ট থাকছে না, বা এই পাশে যদি লিভার থাকে ওই পাশে তো লিভার থাকছে না। আমরা এগুলো হচ্ছে এক্সটার্নালি করি, ইন্টারনালি না। বডির ভেতরে কি আছে সেটা দেখছি না, বডির বাহিরের দিক থেকে হচ্ছে এই প্রতিসাম্যতাটাকে বা প্রতিসাম্যকে দেখানো হচ্ছে, ঠিক আছে। সো এখানে এক্সাম্পল কি কি আছে, প্রজাপতি আছে, ব্যাঙ আছে। তারপর আসি, এই যে প্রজাপতিটার কথা ভাবো, এই প্রজাপতিটাকেও যদি এইভাবে ভাগ করে ফেলি, দেখো ভাগ করে দিলাম, ডানা এই পাশেও আছে, এই পাশেও আছে, একটা অ্যান্টেনা এই পাশে আছে, এই পাশে আছে, চোখ একটা এই পাশে আছে, এই পাশে আছে। সো এইভাবে শুধুমাত্র 2টা ভাগে, ডান এবং বাম ভাগে ভাগ করা যাচ্ছে, সেটাকে আমরা কি বলছি, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এরপর হচ্ছে অপ্রতিসাম্য। এটা তো একদমই ইজি, একটা আবল তাবল তেরা বেঁকা জিনিস, যেটাকে আমরা ভাগ করতে পারবো না, এরকম কোনো অংশে কখনোই পাবো না, তখন সেটাকে বলবো কি অপ্রতিসাম্য। এক্সাম্পল হচ্ছে স্পঞ্জ, তারপর হচ্ছে আপেল, শামুক। স্পঞ্জ, আপেল, শামুক।
এই যে দেখো, এটাকে আমি কি ভাগ করব, কোন দিক থেকে কি ভাগ করব, এটা কোনো প্রতিসাম্যতাই দেখাচ্ছে না। সো আমাদের প্রথম টপিকটা শেষ হয়ে গিয়েছে। প্রথম টপিকটা কি ছিল? প্রথম টপিকটা ছিল প্রতিসাম্য। ঠিক আছে, এখন আসি আমরা নেক্সট টপিকে যাই, খণ্ডকায়ন। খণ্ডকায়নে আসার আগে তোমরা আমাকে একটু জানিয়ে দাও, দেখি বলতে পারো কি না, হাইড্রা কি ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে, বা হাইড্রা কেমন প্রতিসম প্রাণী। ঠিক আছে, সো আসি আমরা এখন খণ্ডকায়ন পড়ি। খণ্ডকায়ন কি? শব্দটা শুনে প্রথমে আমরা বুঝতে পারছি এখানে নিশ্চয়ই খণ্ড খণ্ড হয়ে যাওয়ার কোনো প্রবণতা আছে। এক্স্যাক্টলি, ইংলিশ ওয়ার্ডগুলো কিন্তু লাগবে। সেগমেন্টেশন, এটা তো আমরা বুঝি, সেগমেন্ট, কিন্তু আরেকটা নতুন ওয়ার্ড কি? মেটামারিজম। ঠিক আছে, সো এই সেগমেন্টেশন, মেটামারিজম, খণ্ডকায়ন সবগুলো সেম। পরীক্ষায় যে কোনো একটা টার্ম চলে আসে, এগুলো হচ্ছে অনুধাবন প্রশ্নে বেশি আসে। ঠিক আছে, অনুধাবন প্রশ্ন অর্থাৎ 2 মার্কসের প্রশ্নে খুব বেশি আসে। সো এটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। আসো এখন জেনে নেই ব্যাপারটা কি। দেহে এক্টোডার্ম, এন্ডোডার্ম উদ্ভূত সদৃশ একাধিক খণ্ডের রৈখিক বা অনুদৈর্ঘিক পুনরাবৃত্তিকে খণ্ডকায়ন বা মেটামেরিজম বলে। এখন এক্টোডার্ম কি, এন্ডোডার্ম কি, এই জিনিসটা নিয়ে ডিটেলস জানবো আমরা আমাদের পরবর্তী যে ক্লাস আছে সেখানে। ওখানে আমরা ভ্রূণ স্তর নিয়ে যখন পড়বো তখন দেখব ভ্রূণের একদম বাহিরের দিকে যে স্তরটা থাকে সেটাকে বলা হয় এক্টোডার্ম, একদম ভেতরের দিকে যে স্তরটা থাকে সেটাকে বলা হয় এন্ডোডার্ম। এখন এই এক একটা স্তর থেকে আমাদের দেহের এক একটা অংশ তৈরি হয়। যেমন ধরো চোখ, দাঁত, হাত, পা এক একটা স্তর থেকে তৈরি হচ্ছে। ঠিক আছে, সো এখানে বললো এরকমই বিভিন্ন প্রাণীর এই স্তরগুলো থেকে বিভিন্ন অংশ তৈরি হয়। শরীরের বিভিন্ন অংশ তৈরি হচ্ছে, সেই অংশগুলো খণ্ড খণ্ড করে যখন তৈরি হবে, ধরো এই একটা খণ্ড তৈরি হয়েছে, আরেকটা খণ্ড তৈরি হয়েছে, আরেকটা খণ্ড তৈরি হয়েছে, এরকম খণ্ড খণ্ড করে যখন তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি খণ্ডকায়ন, মেটামেরিজম বা সেগমেন্টেশন। এখন দেখো প্রত্যেকটা খণ্ড এরকম, এই প্রত্যেকটা খণ্ডকে কি বলছে? খণ্ডক বা সেগমেন্ট। সোমাইট মানে, সোমা মানে হচ্ছে দেহ, আর সোমাইট মানে হচ্ছে দেহেরই একটা খণ্ড। ঠিক আছে, বা মেটামিয়ার বলা হয়। এখন এরকম তাদের মধ্যে আমরা বেশি দেখতে পাই, যাদের মধ্যে খুবই সুন্দরভাবে এরকম খণ্ড খণ্ড দেখা যায়, তারা হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণীদেহ। আমরা সামনে পড়ব, অনেকগুলো পর্ব আছে, নন কোঅর্ডিনেটেড কিছু পর্ব আছে, কোঅর্ডিনেটেড কিছু পর্ব আছে। সো আমরা যখন পর্বগুলো পড়বো তখন দেখতে পারবো অ্যানেলিডা নামে একটা পর্ব আছে, সেখানে এরকম খণ্ডকায়নটা দেখা যায়, যেটা কিনা প্রথম প্রকৃত খণ্ডকায়ন, প্রকৃত অর্থেই আমরা সেটাকে খণ্ডকায়ন দেখতে পাই। সো আসি আমরা বিভিন্ন ধরনের খণ্ডকায়ন দেখি। দেখো, সম শব্দটার মানে কি? একই, আর ইংলিশ টার্মটা কি? হোমো। আমরা সবসময় এই শব্দগুলোর সাথে পরিচিত হব। হোমো মানে হচ্ছে একই, আর হেটারো মানে হচ্ছে ভিন্ন। হোমো মানে কি? একই বা সম। হোমো মানে একই, আর হেটারো মানে হচ্ছে কি? ভিন্ন। এখন হোমোনোমাস মেটামিয়ার তো বলছি সেই খণ্ডটাকে বলছি মেটামিয়ার। একই ধরনের দেহখণ্ড বিশিষ্ট প্রাণীকে সমখণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী বলা হয়। যেমন কেঁচো হচ্ছে কি? একই ধরনের, ধরো এই যে একটা খণ্ড, দেখো সবগুলো দেখতে একই রকম না? এরকম অনেকগুলো একই রকম খণ্ড একত্রিত হয়ে যখন হচ্ছে তার দেহটা গঠন করে, তখন সেটাকে আমরা বলি সমখণ্ডকায়ন। ঠিক আছে, সো এই কথাটাই বলা আছে এখানে। এরপর হচ্ছে অসম, এই যে মাত্রই বলেছি হেটারো। অসম মানে হচ্ছে কি? হেটারোনোমাস মেটামিয়ার। এখন খণ্ডকগুলো দেখো বিভিন্ন ধরনের বা অসম ধরনের দেহ খণ্ডক নিয়ে যখন তৈরি হয় তখন সেটাকে আমরা বলি কি? তখন সেটাকে আমরা বলি অসম খণ্ডকায়ন। আমরা যখন আর্থ্রোপোডগুলোকে দেখব বা করডাটা প্রাণীগুলোকে দেখব, যেমন তেলাপোকা আছে, তারপর হচ্ছে তোমার ঘাসফড়িং আছে, মাথার পার্টটা একরকম,
বুকের পার্টটা বা তোমার হচ্ছে বক্ষ গহ্বরের পার্ট, উদর গহ্বরের পার্টগুলো একরকম, এক একটা এক এক রকম, কিন্তু ওরাও কিন্তু খণ্ড 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 হয়ে হচ্ছে দেহটাকে তৈরি করেছে। সো এরা এই আর্থ্রোপড যেমন ঘাস ফড়িং এরা হচ্ছে কি অসম খণ্ডকায়ন প্রদর্শন করে। অসম খণ্ডকায়ন প্রদর্শন করছে, যেমন যদি বলি এই যে দেখো একটা খণ্ড হচ্ছে এমন, ধরো আরেকটা খণ্ড হচ্ছে এমন, ঠিক আছে, আরেকটা খণ্ড হচ্ছে এমন, আরেকটা খণ্ড হচ্ছে এমন। সো দেখো না একটু কেমন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের না, জাস্ট এক্সাম্পল দিলাম। এরকম এক একটা এক এক রকম খণ্ড নিয়ে যখন তৈরি হচ্ছে সেটাকে আমরা অসম খণ্ডকায়ন বলছি। এরপর আসি কি বলল, আর বলল এখানে বলল যেসব প্রাণীতে কোনো খণ্ডকায়ন নেই তাদেরকে অখণ্ডকায়িত প্রাণী বলা হয়। একদম খণ্ডকায়ন নেই, অ্যাসেগমেন্টাল, যে বা তোমরা যখন কোনো কিছু নেই বোঝায় তখন তার সামনে একটা এ বসে যায়, ঠিক আছে, যখন কোনো কিছু নেই বোঝায় তখন হচ্ছে ইংলিশে একটা এ বসে যায়। সো এখানে দেখো এক্সাম্পল সমুদ্র, তারা, ঝিনুক, এগুলো হচ্ছে এক্সাম্পল। এটা হচ্ছে আমি এতক্ষণ যা কিছু এঁকেছি এক্টোডার্ম বলেছিলাম, একদম বাহিরের দিকে যেই লেয়ারটা থাকে, স্তরটা থাকে সেটা হচ্ছে এক্টোডার্ম। তারপর মাঝের দিকে যে স্তরটা থাকে সেটা হচ্ছে কি মেজোডার্ম। একদম ভেতরের দিকে যে স্তরটা আছে, ভেতরের দিকে না, এটা হচ্ছে ভেতরের দিক, এটা হচ্ছে কি এন্ডোডার্ম। সো এখান থেকে দেহের এক একটা অংশ তৈরি হয়েছে, সবগুলো এক একটা খণ্ড, দেখো খণ্ড। সো এটা হচ্ছে কি কেঁচোর খণ্ডকায়ন। সো এখন অনেক কিছু পড়িয়ে ফেলেছি, তোমরা আমাকে জানাও কেঁচো কেমন খণ্ডকায়ন প্রদর্শন করে, সমখণ্ডকায়ন নাকি অসম খণ্ডকায়ন। আসো এরপর আসি দেখি আমাদের থার্ড টপিক অঞ্চলায়ন। অঞ্চলায়ন আর খণ্ডকায়নের মধ্যে অনেক মিল আছে, মিলটা কোথায় আছে চলো দেখি। অঞ্চলায়নের ইংলিশ টার্মটা কি? ট্যাগমাটাইজেশন, ট্যাগমাটাইজেশন, ঠিক আছে। আর এই অঞ্চলায়ন ব্যাপারটা কি? অঞ্চলায়ন হচ্ছে, ধরো আমি খণ্ড খণ্ড বলছি না, একটা খণ্ড, দুইটা খণ্ড, তিনটা খণ্ড, ঠিক আছে, তারপর হচ্ছে আবার একটা খণ্ড, দুইটা খণ্ড, তিনটা খণ্ড, ঠিক আছে। এখন এখানে কি দেখতে পাচ্ছ, দেখো তো, এই তিনটা খণ্ড একরকম, এই তিনটা খণ্ড একরকম, এই তিনটা খণ্ড মিলে তৈরি করছে একটা কি তৈরি করছে, এখানে আছে দেখো এই যে ট্যাগমা, একটা ট্যাগমা তৈরি করছে, ট্যাগমা। আবার এই তিনটা খণ্ড মিলে তৈরি করছে আরেকটা ট্যাগমা, ঠিক আছে, আরেকটা ট্যাগমা বা অঞ্চল। দেখো উন্নত খণ্ডকায়িত প্রাণীদের দেহে কিছু খণ্ডক একত্রে মিলিত হয়ে তৈরি করে কি কার্যকরী অঞ্চল গঠন করে, এই অঞ্চলটাকে ট্যাগমা বলে। এখন দেহে এইরূপ ভাগ হওয়াটাকে মানে অঞ্চলগুলোকে বলা হচ্ছে ট্যাগমা। কিন্তু এই প্রক্রিয়া, অঞ্চল তৈরি হওয়ার যে একটা প্রক্রিয়া এরকম ভাগ ভাগ হয়ে যাচ্ছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন, ট্যাগমাটাইজেশন। তারপর কি বললো দেখো তো, এই ট্যাগমা যে বিবর্তনিক প্রক্রিয়ায় দেহের অঞ্চলায়ন সম্পন্ন হয়, দেখো এখানে ট্যাগমাটাইজেশন বিভক্তকরণ প্রক্রিয়াটাকে বলছে কি ট্যাগমাটাইজেশন। আবার এটাকে বিবর্তনিক প্রক্রিয়ায় একটু খুবই সামান্য একটু পার্থক্য আছে, তাও শব্দ দুটো মনে রেখো, ট্যাগমোসিস, ট্যাগমোসিস বলে। ট্যাগমোসিস আর ট্যাগমাটাইজেশন দুটো শব্দের মধ্যে খুবই সূক্ষ্ম পার্থক্য আছে, এটা ডেফিনেশন দুটো পড়লে বুঝবা, কিন্তু কাইন্ড অফ সেম, কিন্তু পরীক্ষায় যখন আসবে তখন একদম ডিরেক্ট এই দুটো লাইনই লিখে দিবা। আচ্ছা এখন দেখো প্রাণীগুলো কিন্তু আলাদা আলাদা ট্যাগমাটাইজেশন প্রদর্শন করে। দেখো তো কি, আর্থ্রোপোডা পর্বের প্রত্যেক প্রাণীর মধ্যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ট্যাগমাটাইজেশন দেখা যায়। আর্থ্রোপোডা পর্ব, তার মধ্যে আবার প্রত্যেকটা প্রাণী আলাদা আলাদা টাইপের ট্যাগমাটাইজেশন দেখায়। দেখো ইনসেক্টা বা যেগুলোকে আমরা পোকামাকড় হিসেবে ধরি, ইনসেক্টা এই প্রাণীগুলো যেমন ঘাস ফড়িং, আরশোলা, মৌমাছি, এদের দেহ, দেখো এদের দেহ হচ্ছে মস্তক মানে মাথা, বক্ষ মানে বুক, তারপর উদর মানে পেট নামক তিনটি ট্যাগমাটায় বিভক্ত থাকে। ইংলিশ টার্মগুলো পড়ি, হেড, থোরাক্স, অ্যাবডোমেন, এরকম আমরা তিনটা ভাগে ভাগ করে ফেলি কাদেরকে,
ঘাসফড়িং, আরশোলা, মৌমাছি এদেরকে, ঠিক আছে। সো আমরা এইমাত্র পড়েছি যেটা, সেটা কি ছিল, এরা ছিল কারা, আর্থ্রোপোডা। এরা ছিল কি 1 নাম্বার আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা, ঠিক আছে। এখন দেখি এখন কে, ক্রাস্টাসি, ক্রাস্টাসি শ্রেণী, ঠিক আছে। 2 ক্রাস্টাসি শ্রেণী কি হচ্ছে দেখো, বা ক্রাস্টাসিয়া, ক্রাস্টাসিয়া শ্রেণীতে কি হচ্ছে, এখানে হচ্ছে একটা প্রাণী হচ্ছে চিংড়ি। চিংড়ি, চিংড়ির ক্ষেত্রে আমরা কিন্তু মাথা, মুখ, পেট বা হচ্ছে কি মস্তক, বক্ষ গহ্বর, উদর গহ্বর এভাবে 3টা ভাগে ভাগ করতে পারছি না, আমরা পারছি 2টা ভাগে ভাগ করতে। কি কি, মস্তক আর বক্ষ 2টা মিলে তৈরি করছে কি শিরবক্ষ, শিরবক্ষ বা সেফালোথোরাক্স, সেফালোথোরাক্স। আর উদর অ্যাবডোমেন, অর্থাৎ 2টা ট্যাগমাটা গঠন করতে পারছে, 2টা ট্যাগমাটা গঠন করতে পারছে। দেখলা প্রথমে ছিল 3টা ট্যাগমাটা যেটা আর্থ্রোপোডাতে, এখন হচ্ছে ক্রাস্টাসিয়াতে 2টা ট্যাগমাটা। পার্থক্যগুলো দেখছি আমরা। এরপর 3 নাম্বার টাইপটা দেখি। 3 নাম্বার টাইপটা হচ্ছে অ্যারাকনিডা, অ্যারাকনিডা। এটার এক্সাম্পলটা হচ্ছে মাকড়সা, মাকড়সা। মাকড়সার প্রাণীদেহের খণ্ডগুলো মিলিত হয়ে 2টা খণ্ড তৈরি করে, একটা হচ্ছে প্রোসোমা, সোমা মানে তো আমরা জানি দেহ, আর প্রো, প্রো শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে, প্রো মানে হচ্ছে কি, প্রো হচ্ছে প্রথম বা আগে, ঠিক আছে, আগে, প্রথম, এই জিনিসটা দিয়ে আমরা হচ্ছে প্রো বোঝাই, ঠিক না। কেউ যদি অনেক প্রো হয়, প্রো ম্যাক্স প্রফেশনাল হয়, তখন আমরা বলি তুমি তো অনেক প্রো, কিন্তু এই কাজে অনেক প্রো। সো এইটাই প্রোসোমা। এরপর হচ্ছে কি অপিস্থোসোমা, মানে প্রো ছাড়া যে বাকিটুকু অংশ আছে সেটাই হচ্ছে অপিস্থোসোমা, ঠিক আছে। দেখি ফেলি যে এক্সাম্পলগুলো পড়িয়েছি, এই যে দেখো খুব সুন্দর করে 3টা ছবিতে আলাদা করা আছে, দেখো তো একটু। প্রথমে কি আছে, ইনসেক্টা, ইনসেক্টাতে আমরা 3টা ভাগ পাচ্ছি, মাথা, এই যে মাথা, তারপর হচ্ছে বক্ষ, বক্ষ, তারপর হচ্ছে উদর মানে পেটের পার্ট। আমরা 3টা ট্যাগমা পাচ্ছি। মাথার এখানে দেখো ছোট ছোট কত খণ্ড আছে, এখানে একটা খণ্ড আছে, এখানে একটা খণ্ড আছে, সবগুলো খণ্ড একসাথে একটা অঞ্চল তৈরি করেছে বা একটা ট্যাগমা তৈরি করেছে। বক্ষ, বুকের কাছেও সেম, অনেকগুলো খণ্ড একত্রিত হয়েছে, উদরও সেম, তাই এগুলো এক একটা ট্যাগমা, খণ্ড না, অনেকগুলো খণ্ড একসাথে হচ্ছে, তাই হচ্ছে এগুলো ট্যাগমা। তারপর এই যে ক্রাস্টাসিয়া, এখানে হচ্ছে আমরা দেখো 2টা খণ্ড পাচ্ছি, শুধু সরি 2টা ট্যাগমা পাচ্ছি। এক একটা ট্যাগমা, প্রথম যে ট্যাগমা শিরবক্ষ, শিরবক্ষে খণ্ড আছে কতটা, 13টি খণ্ড আছে। আবার উদর, উদর যে ট্যাগমাটা আছে সেখানে 6টি খণ্ড আছে। এরপর আসি অ্যারাকনিডা। অ্যারাকনিডাতে বলেছিলাম 2টা পার্ট আছে, প্রোসোমা, উপরের যে পার্টটা এটা কি, এটা হচ্ছে প্রোসোমা, আর নিচের পার্টটা কি, অপিস্থোসোমা, অপিস্থোসোমা। এভাবে হচ্ছে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশনটা আমরা বিভিন্ন প্রাণীতে বিভিন্নভাবে দেখতে পাই। তারপর আসি উপাঙ্গ। আমরা এখন আমাদের 3rd টপিক অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন শেষ করে ফেলেছি। এখন তোমরা আমাকে বলো তো চিংড়ি মাছে কয়টা ট্যাগমাটা দেখতে পাই, তোমরা আমাকে জানাও চিংড়ি মাছে আমরা কয়টা ট্যাগমাটা দেখতে পাই। চলো তারপর হচ্ছে উপাঙ্গ। উপাঙ্গ আমাদের হচ্ছে আজকে 4th টপিক উপাঙ্গ, অ্যাপেন্ডেজেস। এখানে কি হচ্ছে, আমাদের দেহের, মানুষের কথাই চিন্তা করো, হাত, পা, এই যে এক একটা অঙ্গ, এই অঙ্গগুলোকে ধরো, আমরা তো এগুলো অঙ্গ হিসেবে জানি, বিভিন্ন প্রাণীদের এরকম ছোট ছোট কিছু অঙ্গ আছে যেগুলোকে আমরা উপাঙ্গ বলি, ছোট ছোট অঙ্গ, ঠিক আছে। উপ অঙ্গ মানে অঙ্গের সাথে যে ছোট ছোট অঙ্গগুলো থাকে সেটা হচ্ছে উপাঙ্গ। দেখো প্রাণীদেহের সাথে সংযুক্ত যেসব বাহ্যিক এবং নরনক্ষম, আমরা হাত নাড়াতে পারি, সেজন্য নরনক্ষম। প্রাণীর খাদ্য গ্রহণ, চলন, সংবেদন বিভিন্ন কাজের সাথে জড়িত, তাদেরকে আমরা কি বলি, উপাঙ্গ বলে থাকি, উপাঙ্গ বলে থাকি। যেমন আর্থ্রোপোডা, তুমি চিন্তা করো, তেলাপোকার ক্ষেত্রে চিন্তা করো, তেলাপোকার মাথার উপরে 2টা শিং থাকে না, শিং থাকে, নাড়াতে পারে তো এই শিংগুলো, সো ওই শিংগুলোকে অ্যান্টেনা বলা হয়, কি বলা হয়, অ্যান্টেনা।
তারপর তেলাপোকা নিয়ে যখন পড়বা আরেকটা অংশ আছে কি স্টাইল, ঠিক আছে? ভাই বোনা আবার তেলাপোকা ওই অংশ দিয়ে স্টাইল করে। সো আর্থ্রোপোডাতে এইরকম নরনক্ষম অংশ আছে, সেগুলোকে উপাঙ্গ বলা হচ্ছে। তারপর ওরা তো খুব উন্নত না, তাই আমরা বলতে পারছি না তার অ্যান্টেনাটা হচ্ছে কি অঙ্গ। তারপর মলাস্কাতে আছে, আমরা যখন হচ্ছে পর্বগুলো পড়া শুরু করব এই শব্দগুলোর সাথে তখন তোমরা পরিচিত হয়ে যাবা। মলাস্কাতে আছে পোডিয়া, মাছে আছে পাখনা, তারপর পতঙ্গ ও পাখিতে কি আছে? ডানা আছে। উচ্চতর মেরুদণ্ডী প্রাণীতে হচ্ছে পদ আছে, পদ বা পায়ের মতো কিছু জিনিস আছে যেটাকে বলা হচ্ছে পদ। সো আসো আমরা আমাদের 4th টপিকটাও শেষ করে ফেলেছি। এখন তোমরা আমাকে বলো তো মাছের পাখনা কি? মাছের পাখনা কেমন জাতীয়, তাকে কি বলা যায়? ঠিক আছে? বা হ্যাঁ, আসো এখন হচ্ছে একটা সিকিউ দেখে ফেলি। এতক্ষণ পড়াশোনা করেছি না, এখন একটা সিকিউ দেখে ফেলি। দেখো, জীববিজ্ঞান ল্যাবে 2টি চার্ট টাঙানো আছে, যার প্রথমটি প্রতিসাম্যতার উপর ভিত্তি করে প্রাণী শ্রেণী বিন্যাসের চার্ট এবং দ্বিতীয়টি হচ্ছে ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীর 7টি শ্রেণীর নাম সহ উদাহরণের চার্ট। সো আজকের ক্লাসের টপিকে আমাদের সেকেন্ড ধাপটা নেই, দ্বিতীয়টা নিয়ে আমরা ভাববই না। দ্বিতীয়টা নিয়ে আমরা যখন ন্যাথোস্টোমাটা নিয়ে পড়বো তখনই ভাববো। এখন প্রথমটা নিয়ে ভাবি। বললো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কাকে বলে? এটা এখন লাগবে না, এটা এখন দরকার নেই, যখন এটা পড়বো তখন এই দুটো প্রশ্ন নিয়ে জানবো। এখন আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি। উদ্দীপকে উল্লিখিত প্রথম চার্টের শ্রেণীবিন্যাসটি ব্যাখ্যা করো। প্রতিসাম্যতা শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করতে বলেছে। প্রতিসাম্যতা শ্রেণীবিন্যাস আমরা জেনেছি তো। গোলীয় প্রতিসাম্য ছিল, অরীয় প্রতিসাম্য ছিল, দ্বি অরীয় প্রতিসাম্য ছিল, তারপর লাস্টে ছিল দ্বি পার্শ্বীয় প্রতিসাম্য। আর এগুলো কোনটা কি একটা করে এক্সাম্পল দিয়ে এই প্রশ্নের অ্যান্সারটা খুব সুন্দর করে যদি লিখে ফেলো তুমি কিন্তু 3-এ 3 পেয়ে যাবা। সো আজকের টপিকটা আমরা এর মাধ্যমে শেষ করে ফেলেছি। আজকের টপিকে আমরা কি পড়েছি? প্রথমে পড়েছি হচ্ছে প্রতিসাম্য, তারপর পড়েছি কি, তারপর খণ্ডকায়ন পড়েছি, তারপর অঞ্চলায়ন, লাস্টে উপাঙ্গ পড়েছি। আশা করছি এই টপিকগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ আরও টপিক নিয়ে আমরা ক্লাস নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকো, 10 মিনিট স্কুলের সাথে থাকো। আল্লাহ হাফেজ।